পিলু, আজকে রাতটা অন্তত আমরা অন্যদের কথা না ভেবে নিজেদের নিয়ে থাকতে পারি না? আমরা তো সবসময় অন্যদের ব্যাপারে ভাবছি। পিলু, আজ সকালে আমরা অনেক বড় একটা যুদ্ধ জিতেছি। আমরা কেন বলছেন ওস্তাদজি? আমি তো কিছুই করিনি। পিলু, তুমি যে কত কি করেছো তুমি সেটা নিজেও জানো না। যে মানুষটা গানের সাধনা ছাড়া আর কিচ্ছু বুঝতো না, সেই মানুষটা চোখের পর্দা সরিয়ে দিয়েছো তুমি। চারিদিকটা তুমি তাকে দেখতে শিখিয়েছ। পিলু, আজ আমার মতন মানুষের এই ঝড়ে তোমার সাথে একসঙ্গে থেকে এই ঝড়টাকে উপভোগ করতে ইচ্ছে করছে। পিলু, কি করে হলো? পিলু, কেন হলো? এর উত্তর আমার সত্যি জানা নেই। পিলু, আমি সবসময় তোমার সাথে একসঙ্গে সবকিছু করতে চাই। সবসময় সবসময় আমার পাশে পাশে এভাবেই থাকবে তো? ওস্তাদজি, আমি আমি কি বলবো, আমি তো কখনো ভাবিনি এরকম একটা দিন আসবে। কত দূরে যাবেন মোল্লা? কাছাকাছি থাকবেন, এদিকেই এসেছেন। পিলু, তোমার এই কথাগুলো কিন্তু পুরো ভিত্তিহীন। মানে একটা কথা বলে দিলে তো হয়ে যায় না, তাই না? হ্যাঁ, মল্লার ভোরবেলা বেরিয়ে যেটা তুমি দেখেছো, এখন তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে যে মল্লার এদিকে এসেছে? আর ও যে বেরিয়েছে তাতে আমাদেরই বাকি, মানে আমরা ঠিক কি জানতে চাইছি পিলু, একটু আমাকে গুছিয়ে বলবে? আমি জানতে চাইছি মল্লার বাবুর উদ্দেশ্যটা ঠিক কি। উনি কাল ছোট ম্যাডামের সঙ্গে বেরোলেন, এমন ভাব করছেন যেন ছোট ম্যাডামকে খুব ভালোবাসেন। ওনার মতো মানুষ কাউকে ভালোবাসতে পারেন না। আমার মন বলছে ওনার বড় কোনো একটা উদ্দেশ্য আছে। ছোট ম্যাডাম সেই ফাঁদেই পা দিচ্ছেন। পিলু, সবটাই তোমার মন বলছে, আমাদের কাছে কি প্রমাণ আছে? নেই তো। ঠিক আছে, তাও আমি তোমার কথাটা মেনে নিলাম। এখন মল্লার কোন দিকে গেছে আমরা কোথায় খুঁজবো বলো তো? জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশতি লোক উজাগর, রামদূত অতুলিত বল ধামা। ব্যাস, শুরু হয়ে গেল হনুমানজি নাম নেবা। আরে বাবা, হনুমানজিরও তো একটা যুক্তি লাগবে সংকট মোচন করার জন্য। কারণ উনি তো ঠিক করে বুঝে উঠতে পারছেন না তোমার সংকটটা ঠিক কি। ওস্তাদজি গাড়ি থামান, ওই যে মল্লার বাবু।
দেখলেন তো, বজরঙ্গলিও বুঝতে পেরেছে এখানে কোনো একটা সংকট আছে, আর সেই জন্যই আমরা মল্লার বাবুকে খুঁজে পেলাম। শিগগিরই চলুন। রঞ্জা, তোমার আর মল্লারের মধ্যে কি কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? মানে? না মানে তোমরা কাল রাতে, মানে বেশ রাতে যখন ফিরলে, তোমাদের দেখে মনে হলো যে তোমাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে। সেটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, যথেষ্ট বড় হয়েছে রঞ্জা। রঞ্জা, তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতেই পারো, কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিও না, এটুকুই বলার। আর রঞ্জা, মল্লার কি চায় পারলে সেটাও একবার ওর থেকে জেনে নিও কিন্তু। এক মিনিট আহির, তুমি ঠিক কোন অধিকারে আমাকে এই জ্ঞানগুলো দিচ্ছ? না মানে আমাদের মধ্যে কি সম্পর্ক আছে আহির, যার জন্য তুমি আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে এত কিছু জানতে চাইছো? রঞ্জা, আমরা এই গুরুগৃহে একসঙ্গে বড় হয়েছি ছোটবেলা থেকে। তুমি বয়সে আমার থেকে অনেক ছোট, তুমি গুরুজির মেয়ে। রঞ্জার এগুলোর কি কোনো মানে নেই? না, নেই, কোনো মানে নেই। তুমি সুরমণ্ডলের বিরুদ্ধে গান গেয়েছো আহির, আর এখন আমার কোনটাতে ভালো হবে কি হবে না, আমি ঠকলাম কি ঠকলাম না, সেসব নিয়ে চিন্তা করাটা তোমাকে মানায় না। তুমি খুব ভালো করে জানো রঞ্জা, আমি শুধুমাত্র গুরুজির আদেশে সুরমণ্ডলের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছিলাম। তাই? কিন্তু এটা তো তোমার একটা এক্সকিউজ আহির। আসলে তুমি কোনোদিনও চাওনি যে মল্লার সুরমণ্ডলকে জেতাক, তুমি সেটা সহ্য করতে পারোনি। তাই বাবার কথার ছুতো ধরে তুমি স্টেজে উঠে নিজের গলার রেঞ্জটা সকলকে বোঝালে। আচ্ছা আহির, আমি যতদূর জানতাম তুমি তো প্রচার পছন্দ করতে না, সবার সামনে নিজেকে জাহির করা পছন্দ করতে না, তাহলে তাহলে সেগুলো সব নাটক ছিল। মল্লার বাবু ভালো লোক নন, আপনি মানুন চাই না মানুন, উনি শুধু ক্ষতিই করতে পারেন। তোমার ইন্টেনশনটা না মল্লার বুঝে গেছিল। তুমি যে প্রপার্টির ফাইলটা চুরি করতে গেছিলে সেটা মল্লার ধরে ফেলেছিল, আর তাই তুমি ওর উপরে এতটা রেগে আছো, তাই না পিলু? না ছোট ম্যাডাম, সেদিন ফাইলটা মল্লার বাবুই চুরি করতে গেছে। ব্যাস পিলু, আর একটাও বাজে কথা তুমি আমার কাছে বলবে না। সম্পত্তির দিকে কার চোখ সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। চোর কোথাকার। আপনি ভুল করছেন ছোট ম্যাডাম, ফাইলটা কিন্তু আমি চুরি করতে যাইনি। রিচুলা ম্যামকে আমি চিনে গেছি। ম্যাম কিন্তু শেষ পর্যন্ত গুরুজির বিরুদ্ধে গিয়ে আমাদের দুজনের বিয়ে দেওয়ার সাহস করবেন না। আফটার অল তুমি ওনাদের দুজনের কাছে খুব স্নেহের পাত্রী। গুরুজি বেঁকে বসলে ম্যাম কি করবেন বলো? তাছাড়া সুরমণ্ডলে একটা সামাজিক প্রতিষ্ঠা আছে, এটা কেউ মেনে নেবে না যে ছেলেটাকে পণ্ডিত আদিত্য নারায়ণ মেনে নেননি, তাকে মেনে নিয়ে রিজুলা ম্যাম ধুমধাম করে বিয়ে দিচ্ছে। এটা হয় না, জাস্ট হয় না রঞ্জা। তাহলে একটা উপায় আছে, চলো আমরা দুজনে রেজিস্ট্রি করে নিই। আমি সব ব্যবস্থা করে নেব। না না না, এভাবে কাউকে না জানিয়ে লুকিয়ে চুরে এটা সম্ভব না মল্লা, এটা সম্ভব না। রঞ্জা দেখো আমার দিকে, কি মনে হচ্ছে তোমার? মাঝপথে তোমার হাতটা ছেড়ে দেবো?
না মল্লার, আমি জানি তুমি মাঝপথে আমার হাত ছাড়বে না, কিন্তু তাহলে কোনো কিন্তু টিন্তু নয়, আমার উপর ভরসা রাখো। আমি যেমন বলছি সেরকম করো, দেখবে শেষ পর্যন্ত আমরাই জিতে যাব। আপনার কি মনে হয় ব্যাপারটা বাড়ির সকলকে জানাতে পারি? না পিলু, বলো না। তেমন কিছু প্রমাণ নেই আমাদের হাতে। দেখলে তুমি যদি এখন কাউকে কিছু জানাতে চাও তাহলে কিন্তু তুমি নিজেই ফলস পজিশনে পড়ে যাবে, সেটা আমি চাই না। তোমাকে তুমি বারণ করে দিলাম পিলু, আর তুমি দয়া করে এইসব বিষয় নিয়ে এখানে থামো। তুমি আমার কথা দাও, কথা দাও এইসব তুমি কাউকে বলবে না, কথা দাও। আমি কথা দিচ্ছি ওস্তাদজি, আমি বাড়িতে কাউকে কিচ্ছু বলবো না। তাই সই। পিলু, তুমি আমাকে পাগল করে দেবে জানো তো। তুমি এখন কাউকে কিছু বলতে চেও না প্লিজ। দেখো পিলু, আমি চাই না তোমার কোনো রকম অসম্মান হোক, কেউ তোমাকে অযথা কথা শুনুক, সেটা আমি চাই না। আমার ভালো লাগবে না পিলু, তাই বলছি। জানি ওস্তাদজি, আমি কাউকে বলবো না। বাবা, আমি রেজিস্ট্রি ম্যারেজ করেছি। রেজিস্ট্রি ম্যারেজ করেছো মানে? আমি বুঝতে পারছি না রঞ্জা, রেজিস্ট্রি করেছো মানে কি? তুমি পরিষ্কার করে পুরোটা বলো। মা তুমি প্লিজ আমার কথাটা একবার শোনো একটু। আমি আর মল্লা দুজনকে খুব ভালোবাসি, আর তুমি তো জানোই যে বাবা মল্লারকে একদম পছন্দ করে না। সবাই মল্লারের নামে এমন বলে রেখেছে বাবাকে। বাবা তো কোনোদিনও এই বিয়েটা মেনে নিত না, আর তুমিও বাবার এগেনস্টে যেতে পারতে না আমার বিষয়ে। তাই 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 আমরা রেজিস্ট্রি ম্যারেজটা করে ফেলেছি। মা প্লিজ 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 মা প্লিজ প্লিজ তুমি মেনে নাও। আমি সত্যি মল্লারকে ভালোবাসি। ম্যাম,
ম্যাম, আপনি রঞ্জাকে কিচ্ছু বলবেন না, যা বলার আমাকে বলুন। ও রেজিস্ট্রি করতে চাইনি, আমি ওকে জোর করেছি। আমাকে একবার বলা যেত না? না, একেবারে রেজিস্ট্রি করে চলে এলে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কি করবো ম্যাম, আমি কোনো ঝুঁকি নিতে পারিনি। গুরুজি আমাকে পছন্দ করেন না। যদি শুনতেন আমরা একে অপরকে ভালোবাসি, আরো চটে যেতেন। আমি রঞ্জাকে ছাড়া থাকতে পারবো না ম্যাম। বিশ্বাস করুন, আমি ওকে খুব ভালো রাখবো। তুমি খুশি তো বেটা? বেশ, আসলে মামা দাদু, ইদানিং বাড়িতে এমন এমন ঘটনা ঘটছে যেটা দেখে পিলুর মনে হচ্ছে বড় কোনো বিপদ হতে পারে। তবে সে বিষয়ে আমাদের হাতে তেমন কোনো প্রমাণ নেই। তাও আপনার সঙ্গে একটু পরামর্শ করতে চাইল। পিলু, তুমি যে বুদ্ধিমতী মেয়ে সে পরিচয় আমি পেয়েছি। অন্য যে কেউ হলে নিজের পরিচয় জানিয়ে দিয়ে অধিকার দাবি করত, কিন্তু তুমি আদিত্যের মেয়ে এটা জানার পরেও সবটা গোপন করে রেখেছিলে সংসারের শান্তি বজায় রাখার জন্য। তোমার মতো মেয়ে যখন এতদূর ছুটে এসেছে তখন নিশ্চয়ই গুরুতর কিছু একটা ঘটেছে। তুমি সবটা বলবে, কিচ্ছু বাদ দেবে না। বল। মামা দাদু, বড় ম্যাডামের না মাথার ঠিক নেই। সবে থেকে উনি আমার আসল পরিচয়টা জানতে পেরেছেন, ওনার না কোনো জ্ঞান নেই। উনি বুঝতে পারছেন না কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না। উনি সব বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছেন, আর ছোট ম্যাডামও সেই পথেই হাঁটছেন। মল্লার রায় চৌধুরী বলে একজন সুরমণ্ডল এসেছেন, তিনি না একদম ভালো লোক নন মামা দাদু, একদম ভালো লোক নন। ইয়ে পিলু, এক মিনিট, একটু আস্তে আস্তে বলো। মামা দাদু তো কিছু বুঝে উঠতে পারবেন না। আমি বলছি, আসলে মণিমা মল্লারকে সুরমণ্ডল নিয়ে আসে আমায় জব্দ করার জন্য। রঞ্জা, শুনতি, আমাকে একটা কথা বলতো, দিদিভাই যা বলছে তা সত্যি? তুই আমাদের কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেছিস? হ্যাঁ, কেন করেছিস? কি করে বলবে ঋতু? এই তো মেজাজ। এই মেজাজের সামনেও দাঁড়িয়ে বলবে যে ও মল্লারকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়? পারে কখনো বলতে? তোমার এটা চিন্তা হলো যে ও কি করে বলবে? এটা চিন্তা হলো না যে এই বিয়েটা কত বড় সর্বনেশে? বুঝতে পারলে না তুমি? মল্লারের মতন একটা ছেলের হাতে আমি নিজের মেয়েকে তুলে দেব? মল্লার, যার মধ্যে কোনো গভীরতা নেই, সবটা দেখনদারি। কি করে করলে তুমি এটা রঞ্জা? কি করে করলে?
বাবা, বাবা তুমি কি আমাদের সম্পর্কটা মেনে নেবে না? আদিত্যদা, রঞ্জা বোধহয় খুব ভয় পেয়ে গিয়ে এমন একটা কাজ করে ফেলেছে। তা বলে একেবারে লুকিয়ে চুরিয়ে বিয়ে? কাকপক্ষিতেও টের পেল না, বিয়ে হয়ে গেল। দিদিভাই, আমি কিন্তু একটা কথা বলছি, তুমি খুব তাড়াতাড়ি মল্লারের পরিবারের সঙ্গে কথা বলো। ওদেরকে না জানিয়ে ওদের সাথে কথাবার্তা না বলে এভাবে দুম করে এগোনো কি ঠিক? না, ঠিক নয়। আগে মল্লারের মা বাবার সঙ্গে কথা বলবো, তারপর দেখছি কি হয়। কাজটা অত্যন্ত খারাপ করলে তুমি রঞ্জা। ছি ছি, তোমাকে এইভাবে বড় করেছি আমরা, আমার মুখে এইভাবে চুনকালি মাখালে তুমি। রঞ্জা, রঞ্জা ঘরে চল। জেঠুমণি, বলছিলাম যে আর বকো না রঞ্জাকে, অনেক তো বকাবকি করেছো। দেখো, মানুষ তো আর সবসময় সবকিছু বুঝে শুনে কাজ করে না। হয়তো ওর মনে হয়েছিল কিছু, তাই দুম করে। রঞ্জা চল, ভেতরে চল। যা, ঘরে যা, যা রঞ্জা। আমার জন্য রঞ্জাকে এত বকাঝকা শুনতে হলো না। আমি সত্যি ক্ষমা চাইছি। এটা ক্ষমা চাওয়ার বিষয় নয় মল্লার। রঞ্জা আমার মেয়ে, কোন পরিবারে বিয়ে হচ্ছে সেটা জানা আমার প্রয়োজন। আর এছাড়াও তোমার মা বাবা যদি এই বিয়ে না মেনে নেন। ও মা, মানবে না কেন? রঞ্জা আমার মেয়ে, তাছাড়া সুরমণ্ডলেও বেড়ে উঠেছে, সব দিক থেকে ওর যোগ্যতা আছে, মানবে না কেন? সেটা তোমার মনে হচ্ছে, তোমার। যদি মল্লারের পরিবার এই বিয়ে মেনে না নেন, তাহলে এই বিয়ে ভাঙতে হবে। কারণ কোন পরিবার এই বিয়ে না মানলে আমি সেই বিয়ে মেনে নেব না। ব্যাস। আমি বিশ্বাস করি বিয়ে দুই পরিবারের মধ্যে হয়। সেখানে কোনো পরিবার যদি বিয়ে মেনে নিতে না পারে, তাহলে সেই বিয়ে কখনোই সুখের হতে পারে না। বসুন। বলুন কি ব্যাপার? আসলে মল্লার এসেছিল আপনার চেম্বারে, ও একটা কাগজ ফেলে গেছে, সেটা নিতেই পাঠালো আমাদের। কি জরুরি কাগজ বলুন তো? না মানে সম্পত্তির কাগজ ফেলে গেছে। সম্পত্তির কাগজ ফেলে গেছে? আরে ফেলে কেন যাবেন? উনি তো আচ্ছা, আপনারা কারা ঠিক করে বলুন তো? উনি তো আমায় বলেছিলেন ওনার জ্যাঠাই একমাত্র আসবেন। তা আপনাদের কথা তো কিছু বলেননি, আর আপনাদেরই বা উনি পাঠালেন কেন? প্রথমটায় আমি তোমাকে ঠিক তোমার নামটা শুনে চিনতে পারিনি। কৈলাস আমাকে সবটা বললো, তারপর তোমাকে আমি চিনতে পারলাম। দীপঙ্কর এরা আমারই লোক, সুরমণ্ডল আমার ভাগ্নির বাড়ি। এই মেয়েটি পিলু, ও দেখেছে মলদারকে সম্পত্তির কাগজপত্র খুঁজতে, এবং এটাও দেখেছে যে ও তোমার কাছে এসেছে। দীপঙ্কর, তুমি শুধু আমাকে এটুকু বলে দাও যে সুরমণ্ডলের কোনো বিপদ আছে কিনা। আমি যদি জানতাম সুরমণ্ডল আপনার ভাগ্নির, তাহলে এই কেসের সঙ্গে আমি জড়াতাম না। কিন্তু স্যার, আর তো কিছু করা যাবে বলে মনে হয় না।
মামা দাদু, আপনি একটু ব্যাপারটা দেখুন, বড় কোনো সর্বনাশ হয়ে যায়নি তো? সর্বনাশ কিনা জানি না, তবে সুরমণ্ডল তো রিজুলা মুখোপাধ্যায় মল্লার বসু মল্লিককে দান করে দিলেন। স্যার, আমাদের তো কোর্টে যেতে হবে, কাগজপত্র সব কোর্ট থেকে নিতে হবে। বললাম না স্যার, রেজিস্ট্রেশন হয়ে গেছে। রিজুলা মুখোপাধ্যায় আসেননি, তবে পাওয়ার অফ অ্যাটর্নি অ্যান্ড কনসেন্ট আগেই মল্লার বসু মল্লিককে দিয়ে দিয়েছিলেন। মল্লারই সব করে নিয়েছে, পেপারটা হাতে পাওয়ার অপেক্ষা। এত তাড়াতাড়ি মল্লার বাবু এত কিছু করে ফেললেন? ওস্তাদজি, আমি কবে থেকে বলছিলাম। কিন্তু আমি ভাবছি মল্লারটা আসলে কে? আমার মনে হয় মামা দাদু এক্ষুনি বাড়িতে সবটা জানানো উচিত। আহির, আগে প্রমাণ পেতে দাও, তারপর সব কাগজপত্র নিয়ে মল্লারকে চেপে ধরবে একসঙ্গে। বুঝতে পারছো না? বুঝতে পারছো না ওর কি বুদ্ধি? রিজুলাকে হাতের মুঠোয় করে ফেলেছে, আর রঞ্জাকেও হাতে আনছে। না না না, এত ভয়ানক শত্রুর সামনে দাঁড়াতে গেলে নিজেদের প্রস্তুতি দরকার। আগে থেকে খবর পেলে পকার পার হবে। শোনো, বসু মল্লিক নিয়ে এখন অত মাথা ঘামিও না। মির্জাপুরে কি একটাই বসু মল্লিক আছে? সেটা পরে খোঁজা যাবে। দীপঙ্কর, চলো কোর্টে চলো। তাহলে ঠাকুর মশাই, আপনি এখন আসেন, আমি প্রয়োজনে খবর দিমুগা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সাবধানে যায়। দাদা, চুপচাপ খাড়ায় আসো, কিছু কও। চুপ থাকলে তো চলবো না, সিদ্ধান্ত একটা তো কিছু লইতে হইব না। আমি কই কি, দরকারে বৌদির সঙ্গে কথাখান আমি কই। মা, ওই তুমি দাদার লগে কথা কও, বুঝছো? দাদার লগে কথা কও, আর আমি বৌদিকে জিগায় আসতেছি। আদিত্য, তোর মনের অবস্থানখান আমি বুঝতে পারতাছি তো। মা, কিচ্ছু না জেনে শুনে, পরিবার না দেখে আমি আদিত্য, বাড়ির মাইয়ার বিয়া হইতেছে, কত আদরের ধন, মুখখান এরকম কোমরা কইরা রাখছস কেন? মাইয়াটা কষ্ট পাইতেছে না? মা, কিভাবে বিয়েটা দেব ভেবেছিলাম, আর কিভাবে বিয়ে হচ্ছে দেখো। মল্লারের পরিবারেরও কাউকে দেখতে পেলাম না। কার হাতে কন্যা সম্প্রদান করছি কে জানে। মা, এবারে একটু আপনার ছেলেকে শান্ত হতে বলুন, বিয়েটা তো হয়েই গেল না? হ হ, আমি আইস তোমার লগে একমত, বড় গিন্নি, একমত। বিয়া হইল বিধাতার লিখন। ঠিক যেমন পিলুর কপালে আহিরের নাম লেখা ছিল, তেমনটাই হয়েছে। তেমনি রঞ্জার কপালেও যা লেখা আছে তাই হয়েছে। এই নিয়ে এত হা হুতাশ করণের কি আছে? হ্যাঁ,
এবার সম্প্রদান হবে। বসে পড়ো। আদিত্যদা, ঠাকুরমশাই ডাকছেন সম্প্রদানের জন্য। চলো ঋতু। শোন না, বলছি এখন একটু ছোট করে ওর বিয়েটা হয়ে যাক রঞ্জার, এরপরে না একটা বড় করে রিসেপশন দেবো ভেবেছি, আর সেখানে প্রেস টেস সবাইকে ডাকবো, ডেকে তখন ওদের বিয়েটা মানে মল্লার আর রঞ্জার বিয়েটা অ্যানাউন্স করবো। ততদিনে সবার মাথা টাথাও একটু ঠান্ডা হয়ে যাবে, তাই না বল? দিদিভাই, একটা কথা বলছি, কিছু মনে করো না। আমাদের বাড়ির মেয়ের বিয়ে কোনো আড়ম্বর ছাড়াই এরকম ভাবে হুট করে হয়ে যাচ্ছে। তোমার একটু আফসোস হচ্ছে না? যাই বলো দিদিভাই, আমার কিন্তু খুব ভয় করছে। ও কেন ঋতু? আদিত্য, আমার মনে হয় এবার আমাদের কিছু করা উচিত। পুলিশ ডেকে এদের প্রত্যেককে আমি এক্ষুনি বাড়ি থেকে বের করতে চাই। কমিশনারকে ফোন তুমি করবে না আমি করব, বলো? সকলে একবারে দিকে এসো। ঋতু, সোহিনী। না, সোহিনী নয় আদিত্য, কারণ ও সুরমণ্ডলের কেউ নয়। পণ্ডিত বসু মল্লিকের সঙ্গে কথা বলতে গিয়েছিলে না, ওর জন্য কি হয়েছে? কোনো লাভ হয়েছে? কোনো ফল হয়েছে? কিচ্ছু হয়নি। উল্টে আমাদের আজ এরকম একটা ভরাডুবি হয়েছে ওর জন্য, কাজে ও নয়। এখানে আর একটাও কথা বলবে না তুমি। দোষ তোমার আর রঞ্জার। বারবার বলা হয়েছিল মল্লারকে বিশ্বাস না করতে। দিদি ভাই, পিলু কিন্তু আমাদের অনেকবার সাবধান করার চেষ্টা করেছিল। তুমি শুধুমাত্র তোমার নিজের ইগোর জন্য একটা কথাও শুনলে না তুমি পিলু। আজ যদি তুমি পিলুর কথা শুনতে তাহলে এই অবস্থা হতো না দিদি ভাই। ঋতু, আমার মেয়েটার কথা ভাবা আগে। এখন আমার মেয়েটার কথা ভাবা উচিত, এই মল্লারের জালিয়াতির কথা ভাবা উচিত। আমি জানি না ও এরকম একটা কাজ কি করে করলো। পেপারস গুলোকে দেখতে হবে, কোর্টে অ্যাপিল করতে হবে, এখন এইগুলো ভাব। আমাকে দোষারোপ করিস না, আমাকে দোষারোপ করবার অনেক সময় পাবি, এখন এগুলোর সময় নয় ঋতু, প্লিজ। পরগিনী, শান্ত হ। আদিত্য, এখন কি করবি? মাইয়াটার বিয়া হইলো ওই পরিবারে, কি করবি? আমি এই বিন্দু বিসর্গ কিছু জানতাম না আদিত্যদা, অন্তত তুমি আমাকে বিশ্বাস করো। আহিরও কিচ্ছু জানতো না। সোহিনী, চুপ কর, আর একটা কথা বলবি না তুই। তোর কি মনে হয় আমি তোকে চিনি না? কেউ পুলিশ ডাকবে না, তাই তো? বেশ, আমি করছি। এই বুঝি সেই রিজুলা মুখুজ্জে? সামনাসামনি দেখিনি তো কখনো। তা আমাদের আহির কোথায় গেল? আহির আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না বিজয়া। ওর নিজের পরিবারের জন্য ওর লজ্জা হয়। এই হলো ওই শিক্ষার তফাৎ। মোল্লার আমার জন্য সুরমণ্ডল এনে দিল, আর আহির আমাকে অপমান করলো। কি বলবো, সব দোষ আমার বড় ছেলের।
সে তার নিজের ছেলে নিজের বউকে সামলে রাখতে পারেনি। ওস্তাদজি, দোহাই আপনার, মুখের ওপর জবাব দিতে যাবেন না, কোনো লাভ হবে না। উনি হচ্ছেন সোহিনী, তোমার জেঠিমণি। তুমি তো কোনোদিন দেখোনি ওনাকে? সবার মুখে কালি মাখিয়ে বাড়ি থেকে একদিন চলে গিয়েছিল। হ্যালো, কমিশনার্স অফিস? হ্যাঁ, আমি এখন কাউকে ফোন করতে হবে না, কোনো প্রয়োজন নেই, আগে কথা বলা দরকার। পণ্ডিতজি, আপনারা সুরমণ্ডলের অতিথি, আপনারা বসুন, তারপর না হয় আলোচনা হবে। ঠিক উল্টো আদিত্য নারায়ণ, তোমরা এখন আমার অতিথি। বসু মল্লিকরা কখনো তো তার অতিথিদের অসম্মান করে না। তোমরা বসো, তারপর দেখি কি কি কথা আছে। আপনারা সুরমণ্ডলের অতিথি, আপনারা বসুন, তারপর না হয় আলোচনা হবে। ঠিক উল্টো আদিত্য নারায়ণ, তোমরা এখন আমার অতিথি। ওস্তাদজি, আমার একটা কথা শুনবেন? এভাবে মেজাজ খারাপ করে কি কোনো লাভ আছে? জানি একটা বড় বিপদ এসেছে, এখন ঠান্ডা মাথায় সবকিছু ঠান্ডা মাথায়? তুমি এই সিচুয়েশনে আমাকে মাথা ঠান্ডা রাখতে বলছো? কিন্তু সুরমণ্ডলের সঙ্গে একটা জোচ্চুরি হয়েছে, জোচ্চুরি হয়েছে, আর সেটা কারা করেছে জানো? বসু মল্লিক পরিবার। আর দুর্ভাগ্যবশত সেই পরিবারের ছেলে হলাম আমি। তুমি আমার পরিস্থিতিটা বুঝতে পারছো? আর বাই দ্য ওয়ে পিলু, তুমি আমার দাদুকে ওভাবে কেন প্রণাম করতে গেলে? যারা সুরমণ্ডলকে এভাবে সবার সামনে অসম্মান করলো, গুরুজিকে অপমান করলো, তুমি তাদের সামনে গিয়ে মাথা নোয়ালে? না না, আমার কথাটা তুমি একবারও ভাবলে না যে আমি সবার সামনে কতটা ছোট হয়ে গেলাম? ওস্তাদজি, দয়া করে একটু শান্ত হন। আমি কখনো আপনাকে ছোট হতে দিতে পারি, কিন্তু এভাবে কথা কাটাকাটি করে কি কোনো লাভ আছে? আমি তো সমানে বলেছিলাম মল্লার বাবু ভালো লোক নন, উনি সম্পত্তির দিকে নজর দিচ্ছেন, কিন্তু কেউ আমার কথা কানে তোলেননি। আমি এখনো বলছি ওস্তাদজি, আমাদেরকে ঠান্ডা মাথায় এগোতে হবে। এই সুরমণ্ডল আবার বড় ম্যাডামকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু সেটা সোজা হবে না। মনে নেই মামা দাদু কি বলেছিলেন? মামা দাদু উকিল বাবুকে নিয়ে বড় ম্যাডামের সঙ্গে কথা বলতে আসছেন। তার আগে আপনি বরং দাদুর সঙ্গে একবার কথা বলুন। ওনারা গুরুজিকে দোষ দিচ্ছেন আপনার ব্যবহারের জন্য। আরে দোষ দিলে তো গুরুজি দোষী হয়ে যাবেন না? না না, ওদের কথা আমার সামনে একদম বলতে চাও না তুমি। ইচ্ছে তো আমারও করছে ওদের বের করে দিয়ে এখান থেকে, কিন্তু তাও বলছি পিলু ঠিক কথা বলছে। আমরা একটা গভীর সমস্যার মধ্যে পড়েছি, এত সহজে ডিভোর্সটা পাওয়া যাবে না। কি অভিযোগ আনবে মল্লারের বিরুদ্ধে? রঞ্জন নিজে লুকিয়ে রেজিস্ট্রি করলো,
তুমি যৌতুক হিসেবে এই সম্পত্তিটা লিখে দিলে, আমরা সকলে ঘটা করে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিলাম, শ্বশুর ঘরও করলো না রঞ্জা। কিভাবে প্রমাণ করবে মোল্লার জোচ্চোর? রেজুলা, ডিভোর্স পেতে গেলে সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়। আমাদের অন্য কোনো একটা পথ নিতে হবে বড় ম্যাডাম, এভাবে হবে না। আপনি দয়া করে একটু শান্ত হন, একটু বসুন। ওরাই দিদি, তুমি ছোট ম্যাডামকে ঘরে নিয়ে যাও আর গিয়ে দরজাটা বন্ধ করে দাও। আমি বলছি, বজরং বলি যখন এত বড় একটা বিপদ দিয়েছে, তখন সেই বিপদ আমরা কাটিয়ে উঠব। আমাদের উপর সবার সন্দেহ হবে বেশি করে। শেষকালে মামলা মোকদ্দমা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই একই কথা আমাকে উকিলবাবুও জানিয়েছে। আমি বলি কি, সময় নষ্ট করা আর উচিত হবে না। মল্লিকা, তুমি রঞ্জাকে নিয়ে বাসর ঘরে যাও, কাল আবার বধূবরণ রয়েছে। আজকে যদি রঞ্জা বাসর ঘরে যেতে রাজি না হয়, তাহলে কালকে কি এ ঘরেই গৃহপ্রবেশেও রাজি হবে? রাজি না হলে আমার ছোট নাতি জোর করে রাজি করাবে। আহিরের ওপর তো কোনো নিয়ন্ত্রণ নেই আমার, তবে মোল্লারের ওপর তো আছে। দাদু, আমার কথা বলাটা হয়তো ঠিক নয়, কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না। নতুন বৌদিকে একটু সময় দিলে হতো না? কি হচ্ছে কি এটা? কার সামনে তুমি মুখ খুলছো? তোমার সাহস হয় কি করে? মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবে, বুঝলে? এত কথা আমি শুনতে চাই না। এসো আমার সঙ্গে। হ্যাঁ রে মল্লার, বউয়ের ঘরটা কোন দিকে? দোতলায়। মা, তোমার তো ঝোঁকার কোনো কারণ নেই। সোজা গিয়ে বলো বসু মল্লিকদের নিয়ম মানতে সে বাধ্য। দাদু, পিসিটাম, চলো বসবে। এসো এসো। উস্তাদজির বাড়ির সকলেই কি এমন গোড়া? মেয়েদের তো যেন মানুষ বলেই ভাবে না। উস্তাদজি এসব দেখলে খুব চটে যাবেন। ছোট ম্যাডামের সঙ্গে খুব বড় একটা চেঁচামেচি হতে চলেছে।